ফাইল নাম্বার 37। পৃষ্ঠা 274। দক্ষিণ আমেরিকা পরবর্তী অংশ। প্রশ্ন সংখ্যা 31। দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ হ্রদগুলোর নাম কি? এর মধ্যে যে কোনো একটি পরিচয় দাও। দক্ষিণ আমেরিকা বেশ কয়েকটি বড় হ্রদ আছে, যেমন টিটিকাকা, পোপো, ম্যারকাইকো প্রভৃতি। টিটিকাকা হ্রদ পেরু বলিভিয়ার সীমান্তে আন্দিজ পার্বত্যভূমির ওপর সৃষ্ট। টিটিকাকা পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত নৌ পরিবহনযোগ্য হ্রদ। প্রকৃতপক্ষে হ্রদটি আন্দিজ পর্বতবেষ্টিত বলিভিয়া মালভূমিতে অবস্থিত এবং আয়তন যথেষ্ট বড়। এতে ছোট ছোট জাহাজ ও অন্যান্য নৌযান চলাচল করে। এই হ্রদের উচ্চতা 3812 মিটার। প্রশ্ন 32। দক্ষিণ আমেরিকা মরু ও মরুপ্রায় জলবায়ু অঞ্চল সম্পর্কে বলো। চিলির উত্তরাংশ আন্দিজ পর্বতের পশ্চিমে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুপ্রবাহে বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত বলে প্রায় বৃষ্টিহীন থাকে। অন্যদিকে এলাকাটি ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ার জন্য ওখানে উষ্ণতাও বেশি। এর ফলে উষ্ণ এবং শুষ্ক অবস্থা বিরাজ করে বলে ওখানে সৃষ্টি হয়েছে উষ্ণ মরুভূমি, যার নাম আটাকামা। এবার আর্জেন্টিনার দক্ষিণাংশ আন্দিজ পর্বতের পূর্বে পশ্চিমা বায়ুপ্রবাহে বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত হওয়ার জন্য প্রায় বৃষ্টিহীন। অক্ষাংশ অনুসারে এলাকাটি নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত হয়। উষ্ণতা যথেষ্ট কম থাকলেও প্রায় বৃষ্টিহীন বলে মরুভূমির মতো পরিবেশ বিরাজ করে। একে বলে প্যাটাগোনিয়া মরুপ্রায় ভূমি। প্রশ্ন 33। ইকুয়েডরের রাজধানী কুইটো শহরকে কেন চিরবসন্তের দেশ বলা হয়? নিরক্ষীয় অঞ্চলে আবহাওয়া জলবায়ু সাধারণত সারা বছরই উষ্ণ ও আর্দ্র থাকে, কিন্তু দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত আন্দিজ পার্বত্য অঞ্চলের অন্তর্গত ইকুয়েডর দেশটির রাজধানী কুইটো শহর। এই শহরটি নিরক্ষরেখা 0 ডিগ্রির ওপর অবস্থিত হলে ভূমির উচ্চতা 2819 মিটার বেশি বলে তাপমাত্রার স্বাভাবিক হ্রাস হার টেম্পারেচার ল্যাপস রেটের নিয়মানুসারে প্রতি 1000 মিটার উচ্চতা যেখানে প্রায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা হ্রাস পায়, ওখানে সারা বছর উষ্ণতা কম থাকে বলে মনোরম আবহাওয়া বিরাজ করে। এই জন্য কুইটোকে চিরবসন্তের দেশ বলা হয়। প্রশ্ন 34। দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় তৃণভূমি সম্পর্কে আলোচনা করা হয়। দক্ষিণ আমেরিকা মূলত 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অংশে ক্রান্তীয় তৃণভূমি পরিলক্ষিত। ক্রান্তীয় তৃণভূমিকে সাভানা তৃণভূমি বলা হয়। দক্ষিণ আমেরিকার দুটি অঞ্চলে সাভানা তৃণভূমি দেখা যায়। একটি নিরক্ষরেখার উত্তরে ভেনেজুয়েলার অরিনাকো নদীর উপত্যকা, আর একটি নিরক্ষরেখার দক্ষিণে ব্রাজিলের উচ্চভূমিতে। এই দুটি তৃণভূমির স্থানীয় নাম যথাক্রমে ল্যানোস অরিনাকো উপত্যকা পৃষ্ঠা 275 এবং ক্যাম্পোস ব্রাজিলের উচ্চভূমিতে। এখানকার তৃণভূমিগুলি বিভিন্ন দৈর্ঘ্যের হলেও বেশ মোটা বা পুরু হয়। প্রশ্ন 35। পম্পাস অঞ্চলে পরিবহন ব্যবস্থা কিরূপ? নরম পলিমাটির জন্য আগে পম্পাস অঞ্চলে মজবুত রাস্তাঘাট তৈরি করা অসুবিধা হতো, তবে বিগত কয়েক দশকে অন্যান্য এলাকা থেকে পাথর এনে উন্নত ধরনের রেলপথ এবং সড়কপথ নির্মাণ করা হয়েছে। বুয়েনোস আইরেস, বাহিয়া ব্লাঙ্কা, লা প্লাটা, মন্টেভিডিও প্রভৃতি বন্দর থাকায় এখানে আমদানি রপ্তানি যথেষ্ট সুবিধা হয়। এছাড়া আর্জেন্টিনা থেকে চিলি পর্যন্ত প্রসারিত আন্তঃমহাদেশীয় রেলপথ, ফ্রান্স আন্দিজ রেলপথ আছে। এছাড়াও আছে পারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে, রিও ডি লা প্লাটা নদীর নাব্য নৌপথ। প্রশ্ন 36। অ্যামাজন অববাহিকার যোগ্যতম যোগাযোগ ব্যবস্থা কিরকম? গভীর মরুভূমির জন্য উন্নত মানের সড়কপথ ও রেলপথ গড়ে উঠতে না পারায় অ্যামাজন অববাহিকার যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। বনভূমির বিভিন্ন অংশ পরিষ্কার করে ব্রাজিলের মানাউস থেকে রিও ব্রাঙ্কো এ ক্রুজিরো ডো সুল পর্যন্ত সড়কপথ নির্মিত হয়েছে। নদীপথ এখানকার প্রধান যোগাযোগের মাধ্যম। সমুদ্রগামী জাহাজ অ্যামাজন নদী মোহনা থেকে ৩৫ কিলোমিটার ভিতরে পেরুর ইকুইটস শহর পর্যন্ত যেতে পারে। এছাড়া অ্যামাজনের উপনদী যেমন পুরুস, জুরুয়া, নেগ্রো, জাপুরা প্রভৃতি নৌ পরিবহনযোগ্য। পরিবহন ব্যবস্থা উন্নতির লক্ষ্যে বর্তমানে অ্যামাজন অববাহিকার বিভিন্ন স্থানে সড়কপথ এবং ছোট ছোট বিমানবন্দর গড়ে তোলার চেষ্টা হচ্ছে। অ্যামাজন অববাহিকার প্রধান নদীবন্দর মানাউস নেগ্রো ও অ্যামাজন নদী সংযোগস্থলে 16 কিলোমিটার উত্তরে অবস্থিত। মানাউস থেকে বেলেম পাড়া বন্দর মারফত জলপথে বিদেশের সঙ্গে রপ্তানি বাণিজ্য চলে, তাই এই বন্দর হচ্ছে অ্যামাজনের প্রবেশদ্বার। প্রশ্ন 37। দক্ষিণ আমেরিকাকে লাতিন আমেরিকা কেন বলা হয়? প্রাচীনকাল ইউরোপীয়দের মাতৃভাষা ছিল লাতিন। সকল ভাষার মাথায় লাতিন থেকে পরবর্তীকালে জন্ম নেয় ইতালীয়, স্পেনীয়, ফরাসি, পর্তুগিজ ইত্যাদি ভাষা। এই দক্ষিণ আমেরিকা মহাদেশটি আবিষ্কৃত হওয়ার পর প্রধানত স্পেনীয় ও পর্তুগিজ মানুষজন বা অধিবাসীরা এখানকার উপনিবেশ গড়ে তোলে। যেহেতু স্পেনীয় ও পর্তুগিজরা হচ্ছে লাতিন জাতিভুক্ত, তাই দক্ষিণ আমেরিকার প্রধান ভাষা লাতিন হয়ে গিয়েছে। আর প্রধানত এই কারণে দক্ষিণ আমেরিকাকে লাতিন আমেরিকা বলা হয়। পূর্ব ইতিহাস। 5ম শতাব্দীতে ইউরোপীয়দের দ্বারা এই মহাদেশ আবিষ্কৃত হয়েছে। 1533 সালে দক্ষিণ আমেরিকার প্রাচীনতম অধিবাসী ইনকাদের পরাজিত করে স্পেনের ফ্রান্সিসকো পিজারো নামক এক দুঃসাহসী বীর এই মহাদেশে পুনরাধিকার করে এবং তখন থেকে ইউরোপীয়দের অন্যতম বাসভূমি হয়ে ওঠে দক্ষিণ আমেরিকা। প্রশ্ন 38। দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার কাকে বলা হয় এবং কেন? পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কারণ পম্পাস অঞ্চলে মৃদু শীতল আবহাওয়া, পরিমিত বৃষ্টিপাত, তরঙ্গায়িত সমভূমি, জৈব সারযুক্ত উর্বর চায়নোজম মাটি
প্রভৃতি কৃষিকাজে বিশেষ উপযোগী হওয়া এখানে ব্যাপক কৃষি পদ্ধতিতে বিভিন্ন রকমের খাদ্যশস্য উৎপন্ন হয়, যার মধ্যে প্রধান হল গম। জনসংখ্যা কম হওয়ায় পম্পাসে উৎপন্ন মোট গমের 60% বিদেশে রপ্তানি করা। এই অঞ্চলের অন্তর্গত আর্জেন্টিনা গম রপ্তানিতে বিশ্বের ষষ্ঠ স্থান অধিকার করে 2011 সালে। বিশ্বের গম ছাড়া এখানে ভুট্টা, যব প্রভৃতি খাদ্যশস্য প্রচুর পরিমাণে উৎপাদিত হওয়ায় পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। প্রশ্ন 39, দক্ষিণ আমেরিকার অধিবাসীদের সম্পর্কে যা জানো লেখো। মূলত 3টি জাতির লোকেরা বসতি এখানে দেখা যায়। এরা হচ্ছে অ্যামারিন্ডিয়ান, নেগ্রো এবং ইউরোপিয়ান। তবে এই মহাদেশে মিশ্র সংস্কৃতি, অর্থাৎ ইউরোপ ও আমেরিকার নিজস্ব সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে। তো এখানে বসবাসকারী মানুষেরাও মিশ্র জাতি, যেমন অ্যামারিন্ডিয়ান এবং ইউরোপীয়দের মিশ্রণে উদ্ভূত হচ্ছে মেস্টিজোস জাতি। নেগ্রো ইউরোপীয়দের সংমিশ্রণে এসেছে মুলাটো জাতি, আর অ্যামারিন্ডিয়ান ও নেগ্রোদের সংমিশ্রণে এসেছে জাম্বো জাতি। প্রশ্ন 40, সেলভা বনভূমি জীবজন্তু বিবরণ দাও। ব্যাখ্যামূলক উত্তরভিত্তি 14 নম্বর প্রশ্নের তৃতীয় অংশ উত্তর দেখো। পৃষ্ঠা 276, প্রশ্ন 41, অ্যামাজন অববাহিকা অধিবাসীদের সম্পর্কে যা জানো লেখো। অ্যামাজন অববাহিকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে স্পেনীয়, পর্তুগিজ এবং বিভিন্ন ইউরোপীয় জাতির বংশোদ্ভূত, যারা অ্যামারিন্ডিয়ান নামে পরিচিত। আদিম জনজাতির মধ্যে হচ্ছে মুরা, গুয়াতো, মাকিগোন, সিরিয়ানা, জিভারো, নাম্বিকুয়ারা প্রভৃতি রেড ইন্ডিয়ান গোষ্ঠীভুক্ত। এইসব আদিম জনজাতি অধিবাসীদের প্রধান জীবিকা হচ্ছে পশু পাখি আর শিকার, ফলমূল সংগ্রহ। এরা স্থানান্তর কৃষিকার্য করেছে। আদিম জনজাতির মধ্যে আছে সেরিং পিরু উপজাতির মানুষ, যাদের জীবিকা হলো রাবার গাছে আঠা সংগ্রহ, স্থানান্তর কৃষি। প্রশ্ন 42, দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি বলতে কি বোঝায়? আর্জেন্টিনা উত্তর পূর্বে বুয়েনোস আইরেস শহরের আশেপাশে এবং এর সংলগ্ন উরুগুয়েতে যে বিস্তীর্ণ তৃণক্ষেত্র আছে তাকে দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি বলে। এর আরেক নাম হচ্ছে পম্পাস। নাতিশীতোষ্ণ অঞ্চলের স্বল্প বৃষ্টিপাত এবং শীতল আবহাওয়ার জন্য এখানকার তৃণগুলি অপেক্ষাকৃত ছোট এবং গবাদি পশু ও মেষ চারণের পক্ষে বিশেষ উপযোগী। অবশ্যই মধ্যে পূর্বাংশে বৃষ্টিপাত অপেক্ষাকৃত বেশি বলে ঘাসগুলো কিছুটা বড়, তাই পূর্বাংশে বেশি সংখ্যার গবাদি পশু প্রতিপালন করা হয়। পশ্চিমাংশে শুধুমাত্র বৃষ্টিপাত কমই নয়, ঠান্ডাও বেশি, এজন্য পশ্চিমাংশে বেশি সংখ্যার মেষ প্রতিপালিত হয় না। প্রশ্ন 43, আটাকামা মরুভূমি সৃষ্টির কারণ কি? গ্রীষ্মকালে আয়ন বায়ু আটলান্টিক মহাসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে ফেরারের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব আয়ন বায়ু রূপে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে পূর্ব দিক থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রবেশ করে। এই বায়ু মহাদেশের পশ্চিম দিক থেকে আন্দিজ পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে এই পর্বতে পূর্ব ঢালায় প্রচুর বৃষ্টি দান করে। কিন্তু এই বায়ু যখন পশ্চিম ঢালে পৌঁছায় তখন জলীয় বাষ্প ত্যাগের পরিবর্তে ধারণ ক্ষমতা বেড়ে যায়, ফলে এই বায়ু তখন আর বৃষ্টি দান করতে পারে না। তাই আন্দিজ পর্বতের পশ্চিম ঢালে চিলির উত্তরাংশে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। পৃষ্ঠা 277, পৃষ্ঠা 44, রিও ডি লা প্লাটা খাড়ির অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। দক্ষিণ আমেরিকার দক্ষিণ পূর্বে আর্জেন্টিনা উরুগুয়ে সীমান্তে অবস্থিত ফানেলাকৃতির রিও ডি লা প্লাটা খাড়িটির অর্থনৈতিক গুরুত্বগুলো হচ্ছে: 1. এই খাড়িমুখ প্রায় 220 মিটার প্রশস্ত হওয়ায় বন্দর সৃষ্টি অনুকূল প্রাকৃতিক পরিবেশ এখানে রয়েছে। এখানে মন্টিভিডিও, বুয়েনোস আইরেস প্রভৃতি বন্দর গড়ে উঠেছে, যেগুলো বহির্বাণিজ্যের সহায়তা করে। 2. এই খাড়িটি যথেষ্ট প্রশস্ত আর সামুদ্রিক ঝড়ঝঞ্ঝার হাত থেকে দক্ষিণ আমেরিকাকে রক্ষা করে, তাই এই খাড়িকে স্বাভাবিক প্রত্যাশ্রয় এবং জাহাজ মেরামতি কেন্দ্র গড়ে উঠেছে। 3. আর্জেন্টিনার পাম্পাসে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়, যা এই খাড়িপথে বিদেশে রপ্তানি করা হয়। 4. আরামদায়ক সামুদ্রিক জলবায়ু, কৃষি উন্নতি, ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি তথা জীবিকা নির্বাহের সুযোগ বেশি থাকায় খাড়ির তীরে প্রচুর বসতি গড়ে উঠেছে। প্রশ্ন 45, অ্যামাজনকে পৃথিবীর বৃহত্তম নদী বলা হয় কেন? অ্যামাজন নদীকে পৃথিবীর বৃহত্তম নদী বলা হয় কারণ: 1. অ্যামাজন ও তার অসংখ্য উপনদীগুলো নিরক্ষীয় অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সারা বছর পরিচলন বৃষ্টিপাতের কারণে প্রচুর জলপ্রবাহ থাকে। অ্যামাজনের মধ্যে বিপুল জলরাশি বিশ্বের কোনো নদীতে প্রবাহিত হয় না। ক্ষেত্রফলের বিচারে অ্যামাজন অববাহিকা বিশ্বের বৃহত্তম। ক্ষেত্রফল 70,50,000 বর্গ কিলোমিটার নদী অববাহিকা। 3. এই নদীর স্রোতের বেগ অত্যন্ত বেশি, এসব কারণে অ্যামাজনকে পৃথিবীর বৃহত্তম নদী বলা হয়। জেনে রাখো, 1514 সালে স্পেনীয় পর্যটক ফ্রান্সিসকো ডি ওরেল্লানা অ্যামাজন নদীর নামকরণ করেন। প্রশ্ন 46, ব্রাজিলকে পৃথিবীর কফি পাত্র বলে ব্যাখ্যা করো। দক্ষিণ আমেরিকার দক্ষিণ পূর্বাংশে অবস্থিত ব্রাজিল কফি উৎপাদনে পৃথিবীতে শ্রেষ্ঠ। এখানে রিও ডি জেনেরো উত্তর থেকে সাও পাওলো পর্যন্ত বিস্তৃত অঞ্চলে বৃহৎ কফি বাগিচায় প্রচুর কফি চাষ হয়। বিশেষত কফি উৎপাদনের প্রায় 30% এখানে উৎপন্ন হয়। 2011 সালে ব্রাজিলের মোট কফি উৎপাদনের পরিমাণ ছিল 26,09,040 টন। তাই ব্রাজিলকে পৃথিবীর কফি পাত্র বলে। যে কারণগুলির জন্য ব্রাজিলে কফি চাষে উন্নত সেগুলো হচ্ছে: 1. কফি চাষে অনুকূল
প্রচুর বৃষ্টিপাত, গড়ে 125 সেন্টিমিটার। জল নিকাশের সুবিধাযুক্ত ঢালু পাহাড়ি এলাকা। কফি ফল শুকোবার উপযোগী শুষ্ক ও রৌদ্র করজ্জ্বল জলবায়ু। চার লাভা মিশ্রিত লৌহ সমৃদ্ধ উর্বর লাল মাটি টেরারোসা। 5 সাও পাওলো স্যান্টোস প্রভৃতি বন্দরের সান্নিধ্য। টিকা লেখো। প্রশ্ন 1 সেলভা। দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী অববাহিকায় যে গভীর চিরসবুজ অরণ্য আছে তাকে সেলভা বলা হয়। আয়রনউড, রোজউড, রাবেল, ব্রাজিল নাট প্রভৃতি এই অরণ্যের উল্লেখযোগ্য গাছ। সেলভা অরণ্যের কতগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লক্ষ্য করা যাক। বেশি উষ্ণতা, অত্যাধিক বৃষ্টিপাতের জন্য এখানকার গাছপালায় সারা বছরই সবুজ পাতা থাকে এবং এই অরণ্যকে বলা হয় নিরক্ষীয় চিরসবুজ অরণ্য। 2 অরণ্যের গাছগুলো খুবই দীর্ঘ এবং পাতাগুলি খুব বড় হয়। 3 গাছগুলো খোলা ছাতার মতো দাঁড়িয়ে থেকে। 4 অরণ্যের ঊর্ধ্বাংশে গাছের চাঁদপাগুলো পরস্পর মিশে গিয়ে যেন সবুজ চাঁদের মতো নিশ্চিদ্র আচ্ছাদন সৃষ্টি করে। 5 সূর্যের আলো অরণ্যের নিচের দিকে পৌঁছতে পারে না, দুপুরেও মনে হয় যেন গধূলি বেলা। এই জন্য সেলভা অঞ্চলকে চিরগধূলি অঞ্চল, ল্যান্ড অফ ইটার্নাল টুয়াইলাইট বলা হয়। 6 অরণ্যের অধিকাংশ গাছের কাঠ খুব শক্ত ও ভারী। 7 অরণ্যের নিচের দিকে বিভিন্ন ধরনের পরগাছা, লতা, গুল্ম প্রভৃতি এত বেশি পরিমাণে জন্মায় যে অরণ্যের ভিতরে পায়ে হেঁটে চলাফেরা করা খুবই কষ্টসাধ্য। পৃষ্ঠা 278। প্রশ্ন 2 আন্দিজ পর্বতশ্রেণী। 3 নম্বর ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নের উত্তর পশ্চিমে পার্বত্য অঞ্চল, পয়েন্টটি দেখো। প্রশ্ন 3 অ্যামাজন নদী। 6 নম্বর ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নের উত্তরে অ্যামাজন নদী, পয়েন্টটি দেখো। প্রশ্ন 4 ক্যাম্পস। নিরক্ষরেখার দক্ষিণে ব্রাজিলের উচ্চভূমিতে যে ক্রান্তীয় তৃণভূমি আছে তার নাম হচ্ছে ক্যাম্পস। এই তৃণভূমি কতগুলি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন 1 উষ্ণতা বেশি বলে বৃষ্টিপাতের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায় এবং এই জন্য এখানকার বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃক্ষের পরিবর্তে নানা ধরনের তৃণ জন্মায়। 2 এর মধ্যে নিরক্ষরেখার দিকে বৃষ্টিপাত বেশি বলে তৃণগুলোর দৈর্ঘ্য বড়, বেশ মোটা এবং পুরু হয়। এবং 3 তৃণভূমির মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে পর্ণমোচী গাছও দেখা যায়। প্রশ্ন 5 পম্পাস। 1 পম্পাস শব্দটির উৎপত্তি স্পেনীয় শব্দ পম্পা থেকে, যার অর্থ একটানা বিস্তীর্ণ সমভূমি বা প্রান্ত। 2 আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস শহরকে অর্ধচন্দ্র করে ঘিরে থাকা উন্মুক্ত তৃণভূমি অঞ্চলকে বলা হয় পম্পাস। উরুগুয়ে। আর্জেন্টিনার সংলগ্ন উরুগুয়ে দক্ষিণ পশ্চিমের কিছু এলাকায় পম্পাস অঞ্চলের অন্তর্গত। 3 এখানকার তৃণভূমিতে প্রধানত পশুপালন করা হয় এবং এই পশুপালন ব্যবস্থা দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ। 4 অবশ্য বর্তমানে এখানকার আধুনিক মিশ্র কৃষি পদ্ধতিকে কৃষিকাজ ও পশুপালন একসঙ্গে করা হয়। 5 পূর্ব ও মধ্যভাগের ঘাসগুলি বড় হলে বেশি সংখ্যায় গবাদি পশু, পশ্চিম ও দক্ষিণাংশে স্বল্প বৃষ্টিপাতিত ঠান্ডা জলবায়ুতে বেশি সংখ্যায় মেষ প্রতিপালন করা হয় এবং এখানকার তৃণভূমিতে গৌছো নামে GAUCHOS এক আদিম জনগোষ্ঠী বসবাস করে, যারা প্রধানত পশুপালক ও যাযাবর জীবনযাপন অভ্যস্ত। প্রশ্ন 6 গ্রান চাকো। 9 নম্বর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের উত্তর দেখো। 707 মাটোগ্রাসো। 1 মাটোগ্রাসো বলতে বোঝায় মালভূমি অঞ্চলকে। এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত। 2 প্রকৃতপক্ষে দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব ও মধ্যভাগে যে বিস্তৃত উচ্চভূমি আছে সেই উচ্চভূমির পূর্বাংশের নাম হচ্ছে ব্রাজিলের উচ্চভূমি এবং পশ্চিমাংশের নাম হচ্ছে মাটোগ্রাসো মালভূমি। 3 সুতরাং মাটোগ্রাসো মালভূমি একদিকে ব্রাজিলের উচ্চভূমি এবং পশ্চিমাংশের নাম মাটোগ্রাসো মালভূমি, একদিকে ব্রাজিলের উচ্চভূমি আরেকদিকে আন্দিজ পার্বত্য অঞ্চল। মালভূমি হলো মাটোগ্রাসো ভূমির ও ব্রাজিলের উচ্চভূমির মতো অতটা বন্ধুর নয়। মাটোগ্রাসো মালভূমিতে আছে বিখ্যাত ইগুয়াজু জলপ্রপাত। প্রশ্ন 8 অরিনাকো নদী। 10 নম্বর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নের উত্তরের দ্বিতীয় অংশ দেখো। প্রশ্ন 9 লা প্লাটা নদী। 6 নম্বর ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নের 3 নম্বর পয়েন্ট দেখো। প্রশ্ন 10 বুয়েনোস আইরেস। 1 বুয়েনোস আইরেস শহরটি লা প্লাটা নদীর মোহনায় অবস্থিত এবং আর্জেন্টিনার রাজধানী ও বিশ্বের অন্যতম বৃহৎ নগরী। 2 বুয়েনোস আইরেসকে বলা হয় দক্ষিণ গোলার্ধের সর্বপ্রধান বন্দর নগর এবং জাতীয় শিল্প, শিক্ষা, সংস্কৃতি কেন্দ্র। পৃষ্ঠ সংখ্যা 279। 3 এখানে অবস্থিত কয়েকটি উল্লেখযোগ্য শিল্প হলো কার্পাস, বস্ত্রবহন, ময়দা, মাংস, চর্মজাত দ্রব্য, মোটরগাড়ি নির্মাণ, রাসায়নিক কাগজ, খাদ্য প্রক্রিয়াকরণ ও তামা। 4 এই বন্দরে আমদানিকৃত দ্রব্যগুলি হচ্ছে কয়লা, কার্পাস, বস্ত্র শিল্পের যন্ত্রপাতি প্রভৃতি এবং রপ্তানিকৃত দ্রব্যগুলি হচ্ছে গম, ভুট্টা, মাংস, চর্ম, পশম প্রভৃতি। 5 আড়ম্বর এবং আমোদ প্রমোদের জন্য বুয়েনোস আইরেসকে দক্ষিণ আমেরিকার প্যারিস বলা হয়। প্রশ্ন 11 রোজারিও। রোজারিও হল আর্জেন্টিনার 3য় বৃহত্তম শহর এবং নদী বন্দর। এর আয়তন প্রায় 178.69 বর্গ কিলোমিটার। 2 শহরটি বুয়েনোস আইরেস থেকে 300 কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে পারা নদীর তীরে অবস্থিত। 3 রোজারিও প্রকৃতপক্ষে বুয়েনোস আইরেস ও বাহিরা শহরের সঙ্গে যুক্ত। 4 এখানে লোহা, ইস্পাত, কৃষি যন্ত্রপাতি নির্মাণ, মাংস প্রক্রিয়াকরণ কারখানা আছে। 5 এই বন্দরের মাধ্যমে কাঠ, মাংস, খাদ্যশস্য যেমন গম, ভুট্টা প্রভৃতি রপ্তানি করা হয়। প্রশ্ন 12 বাহিয়া ব্লাঙ্কা।
এক, আটলান্টিক মহাসাগর তীরে আর্জেন্টিনা পূর্ব উপকূলে প্রায় মধ্যবর্তী অংশে অবস্থিত। অন্যতম বন্দর শহরটি হলো বাহিয়া ব্ল্যাঙ্কা। 2, এখানে একটি তেল শোধনাগার আছে। এবং 3, এই বন্দরটি রপ্তানিকৃত দ্রব্যগুলি হচ্ছে খাদ্যশস্য, ফল, পশম প্রভৃতি। এবং 4, শহরটির আয়তন প্রায় 2247 বর্গ কিলোমিটার। প্রশ্ন 13, মানাউস। উত্তর 1, মানাউস হলো অ্যামাজন অববাহিকার বৃহত্তম শহর ও শুল্কমুক্ত বন্দর। 2, মানাউস অ্যামাজন ও নেগ্রো নদী মিলনস্থলে অবস্থিত। 3, মোহনা থেকে প্রায় 1600 কিলোমিটার অভ্যন্তরে আমাজন নদীর তীরে অবস্থিত হলো মানাউস। 4, একসময় রাবার সংগ্রহের কেন্দ্র হিসেবে শহরটি বিশেষ পরিচিতি লাভ করেছিল। আজ এখানে একটি তেল শোধনাগারও আছে এবং এখানকার উৎপাদিত দ্রব্যগুলো হচ্ছে রাবার, বাদাম, কাঠ প্রভৃতি। প্রশ্ন 14, মন্টিভিডিও। 1, 1726 সালে স্পেনীয়দের দ্বারা স্থাপিত মন্টিভিডিও শহরটি লা প্লাটা বা প্লেট নদীর তীরে অবস্থিত। 2, এটি উরুগুয়ের রাজধানী, বৃহত্তম শহর ও বন্দর। 3, এখানে প্রায় 13.19 লক্ষ লোক বাস করে। 4, মাংস কৌটোজাতকরণ এই শহরের প্রধান শিল্প। 5, উরুগুয়ে মোট বহির্বাণিজ্যের 90% এই বন্দর দিয়ে হয়। প্রশ্ন 15, বেলেম। ব্রাজিলের উত্তরে অবস্থিত পারা রাজ্যের রাজধানী বেলেম আমাজন অববাহিকার প্রধান শহর ও সদাব্যস্ত শহর। এটি আটলান্টিক মহাসাগর উপকূল থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত, যা আমাজন অববাহিকার প্রবেশদ্বার স্বরূপ। 1616 সালে পর্তুগিজরা এই শহরটি প্রতিষ্ঠা করে। এটি আমাজন অববাহিকা প্রতিষ্ঠিত প্রথম ইউরোপিয়ান উপনিবেশ। আম গাছে আধিক্যের কারণে এই শহরকে আমের শহর বলা হয়। প্রশ্ন 16, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী। 3 নম্বর, ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন। উত্তরে পশ্চিমে পার্বত্য অঞ্চলে পয়েন্টটি দেখো। পৃষ্ঠ সংখ্যা 280, প্রশ্ন সংখ্যা 16। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। ভেনেজুয়েলার অরিনোকো নদীর উপনদী রিও ক্যানারিও সাল্টো অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এর উচ্চতা হচ্ছে 979 মিটার, 3212 ফুট। আওয়ান্তিপোতে AUYANTEPUY পর্বতে 860 মিটার উচ্চতা থেকে সজোরে অ্যাঞ্জেল জলপ্রপাত পতিত হয়। এই জলপ্রপাত ভেনেজুয়েলা পর্যটনের আকর্ষণীয় বিষয়। প্রশ্ন 18, পৃথিবীর বৃহত্তম নদী। 6 নম্বর, ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন। উত্তরে অ্যামাজন নদী অংশটি দেখা। প্রশ্ন 19, পৃথিবীর উচ্চতম হ্রদ। 31 নম্বর, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নের উত্তরে টিটিকাকা হ্রদ অংশটি দেখো। প্রশ্ন 20, সাভানা তৃণভূমি। দক্ষিণ আমেরিকার 20% অঞ্চলে ক্রান্তীয় তৃণাঞ্চলে সাভানার অবস্থান লক্ষ্য করা যায়। এখানে বৃক্ষ ও তৃণ পাশাপাশি অবস্থান করে। তৃণভূমি খর্বাকার। সাধারণত উদ্ভিদ আচ্ছাদনের পরিমাণ 10 থেকে 15% এবং তৃণাচ্ছাদন 25 থেকে 25% মতো। সাধারণত মরু ও বনভূমি পরিবর্তনশীল অঞ্চলে বেশি দেখা যায়, ঋতু অনুযায়ী জন্মায় এবং বড় হয়। দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা, উরুগুয়ে উত্তরাংশে তৃণভূমি দেখা যায়। প্রশ্ন 21, আটাকামা মরুভূমি। আন্দিজ পর্বতের মধ্যাংশে পেরু ও চিলিতে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্বত বিস্তৃত আটাকামা মরুভূমি। এটি বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত বলে উষ্ণ ও শুষ্ক মরুভূমি। এটি দক্ষিণ আমেরিকা 1,05,000 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। এখানে গড় বৃষ্টিপাত 15 মিলিমিটার, কোথাও 1 থেকে 3 মিলিমিটার। এটি পৃথিবীর প্রাচীনতম মরুভূমি। প্রশ্ন 22, প্যাটাগোনিয়া মরুভূমি। দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশে আর্জেন্টিনার প্যাটাগোনিয়া মালভূমি। এটি পর্বতবেষ্টিত মালভূমি। এখানে বিস্তৃত রয়েছে বিখ্যাত নাতিশীতোষ্ণ মরুভূমি প্যাটাগোনিয়া মরুভূমি। এর বিস্তার 6,73,000 বর্গ কিলোমিটার, 2,60,000 বর্গ মাইল। এর পূর্বে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে আন্দিজ পর্বত। এখানকার উষ্ণতা 3 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রশ্ন 23, পম্পাস তৃণভূমি। 15 নম্বর, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন উত্তরে দেখো। পার্থক্য লেখ। প্রশ্ন 1, ব্রাজিলের উচ্চভূমি এবং গিয়ানা উচ্চভূমি। ব্রাজিল উচ্চভূমি আমাজন নদী দক্ষিণ দিকে ব্রাজিলের পূর্ব উপকূল বরাবর বিস্তৃত। সর্বোচ্চ স্থান পিকো ডো বান্ডাইরা 2891 মিটার। পশ্চিমের অংশে মাটো গ্রোসো, উত্তর পূর্বে কেটিঙ্গা মালভূমি অবস্থিত। দক্ষিণ ও মধ্য উচ্চভূমি। এই 3 ভাগে ব্রাজিলের উচ্চভূমি বিভক্ত। গিয়ানা উচ্চভূমি। আমাজন নদী উত্তরে, অরিনোকো নদী দক্ষিণ পূর্বে অবস্থিত। গড় উচ্চতা 1400 মিটার। সর্বোচ্চ স্থান রোডেউমা 2810 মিটার। পৃথিবীর উচ্চতম আল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত এই উচ্চভূমির অন্তর্গত। অ্যামাজন উপনদী ব্রাঙ্কো অঞ্চলটিকে বিভক্ত করেছে। পশ্চিম অঞ্চলে প্যাকারাইমা ও পূর্বে সিওরো টুমুকুমাকিউ উচ্চভূমি অবস্থিত। প্রশ্ন 2, দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় তৃণভূমি এবং নাতিশীতোষ্ণ তৃণভূমি। বিষয় 1, পরিচিতি। ল্যানোস ও ক্যাম্পাস হলো দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় তৃণভূমি। নাতিশীতোষ্ণ তৃণভূমি। পম্পাস হলো দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি। 2 হচ্ছে অবস্থান। ল্যানোস তৃণভূমি ভেনেজুয়েলা অরিনোকো নদীর উপত্যকায়। ক্যাম্পাস তৃণভূমি ব্রাজিলের উচ্চভূমিতে অবস্থিত। আর্জেন্টিনার উত্তর পূর্বাংশে বুয়েনোস আইরেস শহরের আশেপাশে এবং সংলগ্ন উরুগুয়েতে পম্পাস তৃণভূমির সৃষ্টি হয়েছে। উচ্চতা। ল্যানোস তৃণভূমির তৃণগুলি যথেষ্ট বড়, প্রায় 1 মিটার থেকে 4 থেকে 5 মিটার পর্যন্ত হয়। নাতিশীতোষ্ণ তৃণভূমি। এখানকার তৃণভূমির তৃণগুলো অপেক্ষাকৃত ছোট। উদ্ভিদ। ক্রান্তীয় তৃণভূমির মাঝে শক্ত কাঠের পর্ণমোচী গাছ দেখা যায়। আর নাতিশীতোষ্ণ তৃণভূমিতে পাহাড়ি এলাকায় ইউক্যালিপটাস জাতীয় গাছ দেখা যায়।
পৃষ্ঠা 281। জীবগোষ্ঠী। ক্রান্তীয় তৃণভূমিতে হরিণ সহ নানা ধরনের তৃণভোজী প্রাণী ও তাদের খাওয়ার জন্য জাগুয়ার, হায়না প্রভৃতি মাংসাশী প্রাণী দেখা যায়। আর খুব কম জায়গাতেই গবাদি পশু প্রতিপালন করা হয়। নাতিশীতোষ্ণ তৃণভূমির অধিকাংশ স্থানে মেষ ও গবাদি পশু প্রতিপালন করা হয়। তৃণের নাম। ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলে লুসান, আলফালফা, ক্লোভার, এলিফ্যান্ট ঘাস জন্মায়। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে ব্রিজ, ব্রোমাস ও প্যানিকাম জাতীয় ঘাস জন্মায়। প্রশ্ন 3। প্রাকৃতিক রবার ও আবাদি রবার। বিষয় উদ্ভিদের প্রকৃতি। প্রাকৃতিক রবার নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের হিবিয়া ব্রাসিলিয়েন্সিস গাছের রস সংগ্রহ করে অবৈজ্ঞানিক প্রথায় রাবার তৈরি হয়। আবাদি রবার বৈজ্ঞানিক প্রথায় বাগিচা স্থাপন এবং গাছ থেকে রস সংগ্রহ করে রাবার উৎপাদিত হয়। 2. উৎপাদক অঞ্চল। আমাজন অববাহিকা নিরক্ষীয় বনভূমি থেকে রাবার সংগ্রহ করা হয়। এর আরেক নাম হচ্ছে বুনো রাবার। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা প্রভৃতি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এই রাবার চাষ করা হয়। আবাদি রাবার। প্রকৃতি। বনজ সম্পদ হিসাবে প্রাকৃতিক রাবার সংগৃহীত হয়। কৃষিজাত ফসল হিসাবে আবাদি রাবার উৎপাদিত হয়। গুরুত্ব। বর্তমানে মোট উৎপাদনের পরিমাণ খুবই কম প্রাকৃতিক রাবারের, তাই এই রাবারের গুরুত্ব বিশেষ নেই। আবাদি রাবার বর্তমানে রাবারই সবচেয়ে বেশি উৎপাদিত, এর চাহিদাও ক্রমশ বেড়ে চলেছে। ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 5। নিচের প্রশ্নগুলো 11-12টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1। দক্ষিণ আমেরিকার ভৌগোলিক অবস্থান ও আয়তন সম্পর্কে আলোচনা করো। অবস্থান। ভৌগোলিক। এটি উত্তর আমেরিকার দক্ষিণ প্রান্তে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর পরিবেষ্টিত ত্রিভুজাকারে অবস্থান করে। 2. অক্ষাংশ অনুসারে দক্ষিণ আমেরিকার উত্তরে 12 ডিগ্রি থেকে 28 মিনিট উত্তর অক্ষাংশ ও দক্ষিণে 55 ডিগ্রি থেকে 59 মিনিট দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ নিরক্ষরেখা 0 ডিগ্রি বা মকরক্রান্তি রেখা 37 ডিগ্রি দক্ষিণ এই মহাদেশের উপর দিয়ে প্রসারিত। 3. দ্রাঘিমা অনুসারে পূর্বে 34 ডিগ্রি 50 মিনিট পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে 81 ডিগ্রি 20 মিনিট পশ্চিম দ্রাঘিমা রেখা পর্যন্ত প্রসারিত। 4. গোলার্ধ হিসেবে গোলার্ধ নিরিখে মহাদেশে প্রায় 85% অংশ দক্ষিণ গোলার্ধে অন্তর্গত। দক্ষিণ আমেরিকা প্রায় সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধের মহাদেশ। 5. সীমানা হিসেবে পশ্চিমে প্রশান্ত মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর, উত্তরে ক্যারিবিয়ান সাগর ও পানামা খাল, দক্ষিণে কুমেরু মহাসাগর অর্থাৎ মহাদেশটি উপদ্বীপীয় চরিত্রে। বিস্তার। পূর্ব পশ্চিমে 4353 কিলোমিটার, উত্তর দক্ষিণে 7149 কিলোমিটার। 6. ক্রান্তীয় অবস্থান। উত্তরে গ্যালিনাস অন্তরীপ, দক্ষিণে হর্ন অন্তরীপ, টিয়েরা ডেল ফুয়েগো দ্বীপ যা ম্যাজেনাল প্রণালী দ্বারা মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। পূর্বে বেসিকো অন্তরীপ, কোকোরাস পয়েন্ট, পশ্চিমে পারানা অন্তরীপ। আয়তন। আয়তনের বিচারে পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। আয়তনে 1,78,40,000 বর্গ কিলোমিটার। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার পর স্থান দক্ষিণ আমেরিকা। আয়তনে দক্ষিণ আমেরিকা ইউরোপের মহাদেশে প্রায় দ্বিগুণ ও ভারতের প্রায় 5.5 গুণ। পৃষ্ঠ সংখ্যা 282। প্রশ্ন সংখ্যা 2। দক্ষিণ আমেরিকা মহাদেশে ভৌগোলিক গুরুত্ব ব্যাখ্যা করো। 1. ভূপ্রাকৃতিক বৈচিত্র্য। দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্ত জুড়ে যেমন আছে পৃথিবীর দীর্ঘতম হিমালয়ের দৈর্ঘ্যে প্রায় 3 গুণ, দ্বিতীয় উচ্চতম পর্বতশ্রেণী আন্দিজ, ঠিক তেমনিভাবে উত্তর পূর্বাংশে আছে ব্রাজিলের উচ্চভূমি, যেটি পৃথিবীর অন্যতম প্রাচীন মালভূমি, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা আমাজন অববাহিকা, পৃথিবীর সর্বোচ্চ হ্রদ টিটিকাকা 3660 মিটার, পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ মারোজা প্রভৃতি এই মহাদেশে অবস্থিত। 2. বিচ্ছিন্ন মহাদেশ। সংকীর্ণ পানামা যোজকের মাধ্যমে উত্তর আমেরিকার সঙ্গে যুক্ত হলেও দক্ষিণ আমেরিকার প্রায় চারপাশে আছে সাগর, মহাসাগর, নীল জলরাশি। 15 শতকের শেষে ইউরোপীয়রা মহাদেশটি আবিষ্কার করেন, তাই একে নতুন পৃথিবী, নিউ ওয়ার্ল্ড বলা হয়। 3. চতুর্থ বৃহত্তম মহাদেশ। আয়তন ও লোক সংখ্যা উভয় দিক থেকে বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাদেশ। স্বাভাবিকভাবে মহাদেশটির ভৌগোলিক গুরুত্ব খুব বেশি। এটি প্রাচীনতম ইনকা বা মায়ার সভ্যতা পীঠস্থান। 4. দক্ষিণ গোলার্ধে মহাদেশ। যেহেতু দক্ষিণ আমেরিকার শতকরা প্রায় 85% এলাকা নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত, তাই একে দক্ষিণ গোলার্ধে মহাদেশ বলা হয়। 5. পৃথিবীর গভীরতম অরণ্যের উপস্থিতি। এই মহাদেশের উত্তরাংশে সমগ্র আমাজন অববাহিকা জুড়ে রয়েছে সেলভা নামে পৃথিবীর গভীরতম চিরসবুজ অরণ্য, যার আরেক নাম চিরগোধূলি অঞ্চল। বৃক্ষগুলি গোধূলি অবস্থার কারণে দুপুরবেলাতে অরণ্য সূর্যের আলো প্রবেশ করতে পারে, তাকে চিরগোধূলি বলা হয়, টুয়াইলাইট রিজিয়ন। 6. জনগোষ্ঠীর বৈশিষ্ট্য। মঙ্গোলীয় বংশোদ্ভূত রেড ইন্ডিয়ানরা দক্ষিণ আমেরিকা আদি বাসিন্দা হলেও বর্তমানে স্পেনীয়, পর্তুগিজ, নেগ্রো এবং এশীয়রাও এখানে বসবাস করে। 7. বনজ, কৃষিজ, কাঁচামাল ও সম্ভাবনাময় শিল্প। এই মহাদেশে উৎপাদিত বিভিন্ন ফসল যেমন আর্জেন্টিনা গম, ব্রাজিলের কোকো, ইক্ষু, কফি, আমাজনের বন্য রাবার, তুলা, তামাক, ভূমধ্যসাগর জলবায়ু অন্তর্গত চিলির নানা ফল প্রভৃতি কার্পাস, চিনি, ময়দা, কফি শিল্পের বিকাশের সহায়ক। এছাড়া আর্জেন্টিনা পম্পাস, ওরিনাকো, ল্যানোস, ব্রাজিল, প্যারাগুয়ে, ক্যাম্পস তৃণভূমিতে পশুপালনকে কেন্দ্র করে মাংস, চর্ম, পশম, ডেয়ারি শিল্প গড়ে উঠেছে এবং আর্জেন্টিনা বিশ্বের
শ্রেষ্ঠ মাংস রপ্তানিকারক দেশ। 8 খনিজ সম্পদ ও শিল্পের বিকাশ। ভেনেজুয়েলা, ইকুয়েডরে খনিজ তেল, ব্রাজিল ও চিলির লোহা, চিলি ও পেরুর তামা, রূপো, নাইট্রেট, বলিভিয়ার টিন, গিনির বক্সাইট প্রভৃতিকে কেন্দ্র করে লৌহ, ইস্পাত, তামা, তেল শোধন প্রভৃতি নানা শিল্প বিকশিত হয়েছে। নাইট্রেট উত্তোলনে চিলি পৃথিবীতে প্রথম, লোহা উত্তোলনে ব্রাজিল বিশ্বের দ্বিতীয় স্থানাধিকারী দেশ। 8 খনিজ সম্পদ ও শিল্পের বিকাশ। ভেনেজুয়েলা ও ইকুয়েডরে 9 জলবায়ুগত বিভিন্নতা। এই মহাদেশে উষ্ণ, আর্দ্র, নিরক্ষীয়, ক্রান্তীয়, নাতিশীতোষ্ণ, সামুদ্রিক, মরু, মরুপ্রায়, ভূমধ্যসাগর ইত্যাদি নানা প্রকার জলবায়ু বিরাজ করায়। এই মহাদেশে যেমন আর্দ্র স্যাঁতসেঁতে আমাজন অববাহিকা আছে, তেমনি আছে আটাকামা, প্যাটাগোনিয়ার মতো মরুভূমি। 10 সম্ভাবনাময় মহাদেশ। অনুকূল প্রাকৃতিক পরিবেশ, কাঁচামালের প্রাচুর্য, জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী, খরস্রোতা নদী, বিপুল জলশক্তি। এই সমস্ত সুবিধাকে যদি সুষ্ঠুভাবে অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগানো যায়, তবে দক্ষিণ আমেরিকা আগামী দিনে এক উন্নত সমৃদ্ধশালী মহাদেশে পরিণত হবে। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।